সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত ভয়ানক এক দ্বীপ। তবে এই দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ নয়, বরং মানুষের জন্য একে এক নরকও বলা চলে। কারণ এই দ্বীপের মধ্যে অবস্থিত ছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক জেলখানা, যেখান থেকে চাইলেও কখনো কোনো কয়েদি পালাতে পারবে না। কারণ এই জেলখানাটি ছিল এমন অদ্ভুত একটি জেলখানা, যেখানে প্রত্যেকটি কয়েদিকে আলাদা আলাদা বক্সের মধ্যে বন্দি করে রাখা হয়। তবে এই বক্সগুলো কোনো সাধারণ বক্স ছিল না, বরং এগুলো ছিল অত্যাধুনিক টেকনোলজি দিয়ে তৈরি এআই বক্স। তাই এই জেলখানার আশেপাশে কোনো গার্ড না থাকলেও কোনো কয়েদি যদি ভুল করে ওই বক্সটি থেকে পালানোর চেষ্টা করে, তাহলে বক্সটির টেকনোলজি সেটা বুঝতে পারে এবং তাদের অপরাধ অনুযায়ী সঙ্গে সঙ্গেই তাদেরকে দিতে থাকে ভয়ানক শাস্তি। অর্থাৎ এই জেলখানায় আসা মানেই ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু এই কয়েদিদের সঙ্গে আসলে এমন কি ঘটেছিল, আর তাদেরকে এমন ভয়ানক জেলখানাতে কেনই বা বন্দি করা হয়েছিল? শেষ পর্যন্ত তারা কি এই ভয়ানক জেলখানা থেকে বেঁচে ফিরতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটির গল্পে। আপনি যদি একজন সার্ভাইভাল মুভি লাভার্স হয়ে থাকেন, তাহলে আজকের এই মুভিটি আপনার জন্য বেস্ট হতে চলেছে। কারণ এই মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই আপনার দম বন্ধ হয়ে আসতে পারে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সবচাইতে ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সালটা ছিল 2053 সাল। এ সময় পৃথিবী হয়ে উঠেছিল আরও অনেক বেশি আধুনিক, এবং পৃথিবীর সমস্ত জায়গাতেই ছিল উন্নত সব টেকনোলজি দিয়ে ভরপুর। তাই পৃথিবীর অতি আধুনিকতাই যেন পৃথিবীর জন্য বিপদ ডেকে এনেছে। এমনকি এখন পৃথিবীতে অতিরিক্ত কলকারখানা থাকার ফলে পৃথিবীর পরিবেশও একদম দূষিত হয়ে গিয়েছে, যার ফলে পুরো পৃথিবীতে আবাদি জমির পুষ্টিগুণ নষ্ট হয়ে গিয়েছে। তাই এখন খুবই কম সংখ্যক মাটিতে ফসল আবাদ হয়। এজন্যই মূলত খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে এমন অবস্থায় চারিদিকে অভাব-অনটনের কারণে অস্ট্রেলিয়াতে ক্রাইমের পরিমাণ এতটাই বেড়ে যায়, অর্থাৎ এত বেশি পরিমাণ মানুষ নিজেদেরকে অপরাধে জড়িয়ে ফেলে যে অস্ট্রেলিয়ার সমস্ত জেলগুলো কয়েদি দিয়ে ভরে গিয়েছিল। সেখানে একটিমাত্র নতুন কয়েদি রাখার মতো কোনো জায়গা ছিল না। তাই দেশে এমন ভয়ানক পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ার সরকার আর কোনো উপায় না পেয়ে অদ্ভুত একটি পরিকল্পনা করে। যেহেতু টেকনোলজির জন্যই তাদের দেশে এই অবস্থা হয়েছে, তাই এই টেকনোলজির মাধ্যমে সরকার বিশেষ ধরনের একটি বক্স তৈরি করে ফেলে, যেটা কিনা মূলত ছিল এক ধরনের এআই বক্স। বক্সগুলোর ছিল অনেক বেশি পাওয়ার, এবং এটা ফুল টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। আর এই বক্সগুলোতে মূলত কয়েদিদেরকে বন্দি করে তাদেরকে এমন দূরের একটি আইল্যান্ডে রেখে আসা হয়, যেখানকার আশেপাশে শুধু পানি আর পানি ছিল। সেখান থেকে পালানোর মতো কোনো রাস্তা ছিল না। আর এই মানবশূন্য আইল্যান্ডে কয়েদিদেরকে বছরের পর বছর ধরে থাকতে হয়। এমনকি এখানকার প্রত্যেকটি কয়েদিদের জন্য চালু করা হয় অদ্ভুত অদ্ভুত কিছু রুলস। আর সেগুলোর মধ্যে একটি হলো এই বক্সের ভেতরে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। খাবারের জন্য তাদেরকে আশেপাশে গ্রাম খুঁজে বের করতে হবে, এবং তাদের উপর ডিপেন্ড করে তাদেরকে বেঁচে থাকতে হবে। যদিও দ্বীপটি গ্রাম থেকে অনেক দূরে ছিল, তারপরও মাঝে মাঝে সেখানে কিছু মানুষ ঘোরাফেরা করার জন্য আসত। এমনভাবে দ্বীপে ঘুরতে আসা কোনো মানুষ যদি তাদেরকে দেখে দয়া করে তাদেরকে কোনো খাবার খেতে দেয়, তাহলেই মূলত তারা খাবার পাবে। অর্থাৎ কেউ তাদের উপর দয়া করা না পর্যন্ত তাদেরকে না খেয়েই থাকতে হবে। আর ততক্ষণে যদি তাদের মৃত্যু হয়ে যায়, এতে কেউ দায়ী থাকবে না। আর কয়েদিরা যেন আশেপাশে মানুষদের কাছে খাবার চাইতে পারে, সেজন্য বক্সটির একটি অংশ একটু ফাঁকা ছিল, যাতে করে কয়েদিরা সেই ফাঁকা অংশ দিয়ে আশেপাশের মানুষদেরকে দেখতে পারে, এবং সেখান দিয়েই তারা হাত বাড়িয়ে তাদের কাছে খাবার চাইতে পারে। আর যদি কোনো মানুষের তাদের উপর দয়া হয়, তাহলে তারা সেই জায়গা দিয়েই তাদেরকে খাবার দিতে পারবে। তো এভাবে করে অনেক কয়েদিদেরকে প্রতিনিয়ত সেখানে রেখে যাওয়া হয়। কিন্তু দেখা যায় যে এভাবে খাবারের জন্য কয়েদিদের খুবই কষ্ট হতো, কারণ বেশিরভাগ সময়ই তাদেরকে কেউ খাবার দিত না, যার ফলে তাদেরকে দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিতে হতো। এভাবে করে অনেকেই একসময় ক্ষুধায় মারাও যেত। আর না হলে এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা নিজেরাই সেখানে থাকা একটি দড়ির মাধ্যমে আত্মহত্যা করত। তবে সেখানে এমন কিছু রুলস ছিল, যেটার জন্য তারা চাইলেও কোনোভাবেই সেখান থেকে পালিয়ে যেতে পারবে না। কারণ তারা যদি ভুল করেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে সাথে সাথেই সেখানেই মেরে ফেলা হয়। এবার একদিন সেই দ্বীপে আরও একটি বক্স নিয়ে আসা হয়, যেটার কয়েদি ছিল একটি মেয়ে। এই মেয়েটির নাম ছিল লরি। সে সেখানকার 117 নম্বর কয়েদি ছিল। কোনো একটি অপরাধ করার জন্য তাকে প্রায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4 বছর তাকে এই ভয়ানক দ্বীপেই থাকতে হবে। কিন্তু এই 4 বছর সে এখানেই বেঁচে থাকতে পারবে কিনা, এটা নিয়ে সে অনেক ভয় পাচ্ছিল। তো লরি এখানে দেখতে পায় যে তার বক্সের মধ্যে একটি দড়ি রয়েছে। আসলে প্রত্যেকটি বক্সের মধ্যে এমন একটি দড়ি দেয়া থাকত, যাতে করে কয়েদিরা চাইলেই নিজেদেরকে শেষ করে ফেলতে পারে।
তো এভাবে করে লরি সেখানে আসার পর দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় কেটে যায়। লরি অনেকভাবে খাবারের জন্য সাহায্য চায়, কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না, কারণ এখানে খুবই কম সংখ্যক মানুষই ঘুরতে আসছে। আর যেহেতু এখানে প্রায় অনেক কয়েদি ছিল, তাই কে কাকে কখন সাহায্য করবে সেটার কোনো নিশ্চয়তা ছিল না। আর এভাবেই লরি বেশ কয়েকদিন যাবৎ খাবারের ব্যবস্থা না করতে পারায় আস্তে আস্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে থাকে। সেই সাথেই বক্সটির আকৃতি অনেক ছোট হওয়ার কারণে তার এখানে সার্ভাইভ করতে খুবই কষ্ট হচ্ছিল। এভাবেই লরির অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে লরি আর কোনোভাবেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তাই সে তখন অতিরিক্ত ক্ষুধায় নিজের শরীরে মাংস নিজেই খেতে শুরু করে। এমনকি এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে ফেলবে। কিন্তু এখানে আমরা জানতে পারি যে বক্সটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কেউ চাইলেই খুব সহজে নিজেকে শেষ করে ফেলতে পারবে না। মূলত দড়িটি সেখানে দেওয়া হয়েছে কয়েদিদেরকে আরও অনেক বেশি যন্ত্রণা দেওয়ার জন্য, কারণ যখন তারা চাইলেও নিজেকে শেষ করতে পারবে না তখন তাদের যন্ত্রণা আরও অনেক বেড়ে যাবে। এদিকে লরির মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আর কোনোভাবেই সেখানে টিকে থাকতে পারছিল না। তার দম যেন একদম বন্ধ হয়ে আসছিল। সে পাগলের মতো সে বক্সের ভেতরটা দেখতে থাকে। সে আসলে আশেপাশে এমন কোনো জিনিস খুঁজছিল যেটার মাধ্যমে সে নিজেকে শেষ করে দিতে পারবে। এভাবেই পাগলের মতো ছটফট করতে করতে অবশেষে সে সেখানে একটি ব্লেড খুঁজে পায়। আর সে সেই ব্লেডটি তার হাতে নিয়ে কোনো কিছু চিন্তা না করে সেখানেই নিজেকে চিরদিনের জন্য শেষ করে দেয়। অর্থাৎ লরি এখানেই মারা যায়। এবার কিছুদিন পর সেই দ্বীপে আমরা দুজন বাচ্চাকে দেখতে পাই, যার কিনা একসঙ্গে খেলছিল। তাদের হাতে একটি রশির বল ছিল। তো খেলতে খেলতে বলটি হঠাৎ করে গড়িয়ে এআই বক্সের কাছে চলে যায় এবং বলটি সোজা গিয়ে এআই বক্সটিতে লেগে যায়। তখন দেখানো হয় যে সেই বক্সের মধ্যে একটি মেয়ে রয়েছে, আর সে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে। এদিকে বলটি তার বক্সের সাথে ধাক্কা লাগায় তার জ্ঞান ফিরে আসে। অর্থাৎ সে এতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিল। এই মেয়েটির নাম ছিল অ্যামি। সে সেখানকার ১২৪ নম্বর কয়েদি ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার এখানে আসার খুব বেশি দিন হয়নি। সে হয়তো নতুন কয়েদি। তে অ্যামির এখানে জ্ঞান ফিরতে সে দেখতে পায় যে সে খুব ছোট্ট একটি বক্সের মধ্যে বন্দী রয়েছে এবং লাল রঙের একটি দড়ি দিয়ে শক্ত করে তার হাত পা বাঁধা রয়েছে। জ্ঞান ফিরে আসতে সে নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলে। বক্সের একটি ছোট্ট জানালা খুলে সে দেখতে পায় যে তার পাশে রয়েছে বিশাল বড় এক সমুদ্র এবং সেই সাথে রয়েছে অসংখ্য ছোট ছোট বক্স, যেখানে তার মতোই আরও অনেক কয়েদিকে বন্দী করে রাখা হয়েছে। তবে অ্যামিকে সমুদ্রের একদম কিনারায় রাখা হয়েছিল। অর্থাৎ একটু হেরফের হলেই যে কোনো সময় তার বক্সটি পানিতে পড়ে যেতে পারে। এসব দেখে অ্যামি সেখানে পাগলের মতো কাঁদতে শুরু করে। আর সে বক্সটিকে বারবার খোলার চেষ্টা করে এবং এখান থেকে বাঁচার জন্য সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু এমন সময় দেখা যায় যে বক্সের ভেতর একটি স্ক্রিন চালু হয়ে যায়, আর সেই স্ক্রিনের মধ্যে একজন মহিলাকে দেখা যায়। মহিলাটি এখানে অ্যামিকে উদ্দেশ্য করে বলছে, আদালত থেকে তোমায় এই শাস্তি দেওয়া হয়েছে। আমরা জানি তুমি নিজেও জানো না যে এখন তুমি কোথায় আছো আর এটা কেমন জেলখানা, কিন্তু আমাদের গভর্নমেন্টের নতুন নিয়ম অনুযায়ী এটাই এখন অপরাধীদের জন্য স্পেশাল জেলখানা। আর এই শাস্তি তোমাকে আদালত থেকেই দেয়া হয়েছে। তুমি যে অপরাধ করেছ তার শাস্তি হিসেবে তোমাকে ৭ বছরের জন্য এই দ্বীপে পাঠানো হয়েছে। এখন আমি একে একে তোমাকে এখানকার রুলসগুলো বলছি। এই দ্বীপে কোনো কয়েদিদেরকে এক্সট্রা কোনো খাবার দেয়া হয় না, বরং খাবারের ব্যবস্থা তাদেরকেই করতে হয়। এই জায়গাটিতে মূলত অনেক মানুষই মাঝে মাঝে ঘুরতে আসে, আর তখন যদি কয়েদিরা তাদের কাছে খাবারের জন্য সাহায্য চায় এবং তারা দয়া করে যদি কয়েদিদেরকে কোনো খাবার দিয়ে দেয়, তাহলে সেটা খেয়েই তারা এখানে সার্ভাইভ করতে পারে। তাই এখন থেকে এসবের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু একথা শুনে অ্যাবি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে এবং সে চিৎকার করে বলতে থাকে, আমি কোনো অপরাধ করিনি, এই সব কিছুই মিথ্যে। আমার কথা আপনারা কেউ কেন বিশ্বাস করছেন না? আমাকে বিনা কারণে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু তার এই আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না। এমনকি স্ক্রিনে থাকা মহিলাটিও নিজে কথা শেষ করলে সঙ্গে সঙ্গে স্ক্রিনটি অফ হয়ে যায়। অ্যামি তখন সেখানে একা একা বসেই আর্তনাদ করতে থাকে। আর একসময় সে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর প্রায় অনেক সময় পর যখন তার ঘুম ভাঙে তখন তার অনেক বেশি পিপাসা পায়। অনেক খুঁজে সে সেখানে একটি পাত্র দেখতে পায়, কিন্তু সেই পাত্রে কোনো পানি অবশিষ্ট ছিল না। সে তখন বাহিরে হাত বের করে চিৎকার করে পানির জন্য সাহায্য চায়, তবে কেউই তার এই চিৎকারের আওয়াজ শুনতে পায় না। তাই অ্যামি তখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে তার চেষ্টাও থামিয়ে দেয়। ধীরে ধীরে সে ভীষণ দুর্বল হয়ে পড়তে থাকে, কারণ এভাবেই কিছুতেই এখানে তার পক্ষে থাকা সম্ভব হয়ে উঠছিল না। এজন্য সে পাগলের মতো এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু অ্যামি যখনই বক্সের দরজায় হাত দেয় তখনই তার হাতের মধ্যে ইলেকট্রিক শক লেগে যায়,
কারণ এই বক্সগুলোর মধ্যে কারেন্ট সেট করা আছে। তো এইভাবে এখানে যত সময় পার হচ্ছিল ততই এমের জন্য এখানে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে উঠছিল। এবার তার বক্সের কাছ থেকে একটু দূরে আরও একটি বক্স দেখা যায়, যেখানে অ্যামের মতোই আরও একজন কয়েদি বন্দী ছিল। তার নম্বর ছিল 128। সেও ছিল একটি মেয়ে। তো দেখা যায় সেই মেয়েটিও প্রচুর পরিমাণে ছটফট করছিল সেখান থেকে বের হওয়ার জন্য। সে এখানে বক্সটির প্রতিটি কর্নার চেক করে দেখছিল যে সেখান থেকে পালানোর কোনো উপায় আছে কিনা। এমনভাবে খুঁজতে খুঁজতে সে ভুল করে বক্সের একটি বাটনে ক্লিক করে ফেলে। হাড়িটির সাথে সাথে সেখানে একটি বাল্ব ওপেন হয়ে সাইরেন বেজে ওঠে এবং উপর থেকে বক্সে কাঁটাযুক্ত একটি পার্ট নিচে নামতে শুরু করে। মেয়েটিতে অনেক ভয় পেয়ে যায় আর সে সেখানে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু সেই কাঁটাযুক্ত পার্টটি নামতে নামতে এতটাই নিচে নেমে যায় যে একসময় এটা মেয়েটির পুরো শরীর একদম ঝাঁঝরা করে ফেলে। ফলে মেয়েটি চিৎকার করতে করতে রক্তাক্ত হয়ে সেখানে খুব ভয়ঙ্করভাবে মারা যায়। এমন সময় সেলে নামের একটি মেয়ে তার বক্সের কাছে আসে। সে বক্সের জানালা দিয়ে এদিক ওদিক ডাক দেয়। তার আওয়াজ শুনে এমের ঘুম ভেঙে যায়। এরপর সেলি তাকে নিজের কাছে ডেকে নেয়। সেলি আসলে অ্যাবের জন্য কিছু খাবার এবং পানি নিয়ে এসেছিল। তো তাকে এখানে দেখে এমে বলতে শুরু করে, আমি নির্দোষ, আমি কিছুই করিনি, আমি কাউকে মারিনি, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস কেন করছো না? তোমরা বিনা অপরাধে আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? এসব কথা শুনে সেলি তখন তাকে বলে, তুমি সত্যি অপরাধ করেছ কিনা এ কথা আর কেউ শুনবে না, কারণ আদালত থেকে তোমার অপরাধ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং সেই শাস্তি হিসেবেই তোমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমার মতে এখানে আরও হাজার হাজার কয়েদিরা বন্দী আছে। তুমি এখানে যতই চিৎকার চেঁচামেচি এবং আর্তনাদ করো না কেন, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র যখন তোমার শাস্তি শেষ হয়ে যাবে তখনই তারা তোমাকে এখান থেকে মুক্ত করবে। এসব বলে স্টেলি সেখান থেকে চলে যায়। কিন্তু স্টেলির কথা শুনে অ্যাবি আরও অনেক বেশি হতাশ হয়ে পড়ে। আর স্টেলি তাকে যে খাবার এবং পানি দিয়ে গিয়েছে সেগুলো সে অল্প অল্প করে খেতে থাকে। সেই খাবারটুকু দিয়ে সে বেশ কয়েকদিন সময় পার করে দেয় আর সে মনে মনে স্টেলের প্রতি কৃতজ্ঞতা জানাতে থাকে। কিন্তু অল্প কিছুদিন পরেই সমস্ত খাবার আবারও শেষ হয়ে যায়। অ্যামি আবারও ক্ষুধায় ছটফট করতে শুরু করে। তবে প্রতিনিয়ত তো তাকে খাবার দেওয়ার মতো তেমন কেউই ছিল না। তো এভাবেই ছটফট করতে করতে অ্যামির আরও বেশ কয়েকদিন সময় কেটে যায়। এই কয়েকদিন ধরে সে না খেয়ে আছে, যার ফলে সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার নড়ার মতো কোনো শক্তি ছিল না। সে এত বেশি হতাশ হয়ে পড়েছে যে সেও এখানে বাকি কয়েদিদের মতোই নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। তো তার পাশে যে লাল রঙের দড়িটি রাখা ছিল সে সেই দড়িটি দিয়ে নিজের গলা শক্ত করে চেপে ধরে। কিন্তু এভাবে করে কি মরা সম্ভব? তে একদম শেষ পর্যায়ে গিয়ে আমি আর নিজেকে মেরে ফেলতে পারে না, কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি ভয়ানক। আমি তখন সেখানে চিৎকার করে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, আমি কি এমন করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? যতটা শাস্তি আমাকে এখন পেতে হচ্ছে এতটা শাস্তি পাওয়ার মতো কোনো কাজই তো আমি করিনি। এরপর সে আবার নিজেকে বুঝিয়ে নেয় যে এটাই হয়তো তার ভাগ্যে লেখা ছিল, আর মানুষ তো চাইলেই কখনো নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। তাই সে চুপচাপ তার ভাগ্যকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এসব কথা ভাবতে ভাবতেই আমি একেবারেই শান্ত হয়ে যায়। সে এবার নিজেকে শেষ করে ফেলার অথবা এখান থেকে বের হওয়ার কোনো চেষ্টাই করে না। আমি চুপচাপ সেখানে নিস্তেজ হয়ে পড়ে থাকে। এভাবে প্রায় আরও বেশ কয়েকদিন কাটতে থাকে। এরপর একদিন বক্সের ভিতরে সে একটি পেপার খুঁজে পায়। পেপারটি সে পড়ার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে লেখা ভাষা তার কাছে একেবারেই আননোন ছিল, তাই সে কোনোভাবেই পেপারটি পড়তে পারে না। এবার কিছুক্ষণ পর সে খাবারের জন্য জানালা দিয়ে হাত বের করে ফেলে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে আশেপাশে কেউ এসেছে। তো এভাবেই আমি যখন সাহায্য চাইছিল তখন হঠাৎ করেই তার হাতে একটি বল লেগে যায়, যেটি কিনা তার বক্সের কাছেই ছিল। এটা ছিল সেই বল যেটা বাচ্চারা খেলতে খেলতে এখানে চলে এসেছিল। আমি তখন বলটি তার হাতে তুলে নেয় এবং নিজের মনকে কিছুটা স্থির করার জন্য বলটি দিয়ে খেলতে শুরু করে। এতে করে তার কিছুটা সময় পারও হয়ে যায়। এরপর দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। একদিন এই আইল্যান্ডে একটি ড্রোন আসে এবং সেটা সঙ্গে সঙ্গে অ্যাবের বক্সটিকে উঠিয়ে নেয় আর সেটাকে গভীর একটি জঙ্গলে ফেলে চলে আসে। এখানেও দেখা যায় যে এমির মতো হাজার হাজার কয়েদিরা বক্সে বন্দী আছে। এবার আমরা সেখানকার একটি বক্সে থাকা একজন কয়েদিকে দেখতে পাই, যার নম্বর ছিল 518। সে ছেলে একটি ইয়াং ছেলে। তাকে 5 বছরের জন্য শাস্তি দিয়ে এখানে পাঠানো হয়েছে, আর সে অলরেডি 1000 দিনেই ভয়ঙ্কর শাস্তির সাথে সারভাইভ করে আসছে। তবে এতদিনে সে খুব ভালোভাবে এটা বুঝে গিয়েছে যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কোনো লাভই নেই। সে কোনোভাবেই এখান থেকে বের হতে পারবে না, কিন্তু সে যদি কোনো ভুল করে তবে তার শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে। এজন্য সে সবকিছু মেনে নিয়ে খুব কষ্ট করে এই ছোট্ট বক্সের মধ্যে টিকে থাকার জন্য লড়াই করছে।
এবার আমরা অ্যামিকে দেখতে পাই। এখানে দেখা যায় অ্যামির বক্সের কাছে ব্যারি নামক একটি মেয়ে আসছে। ব্যারি এখানে অ্যামিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে কতদিনের জন্য এসেছ? অ্যামি তখন তাকে বলে, এখানে আমি শাস্তি হিসেবে 7 বছরের জন্য সাজা পেয়েছি। হয়তো প্রায় 7টি বছর ধরে আমাকে এখানে এভাবেই কাটাতে হবে। অ্যামি তখন ব্যারিকে প্রশ্ন করে যে সে এখানে কি করছে। ম্যারি তখন তাকে জানায় যে সে এখানে প্রায় সময়ই আসে। সে প্রতিনিয়ত ঘুরে ঘুরে সেখানকার প্রত্যেকটি বক্স দেখে এবং বন্দি কয়েদিদের সাথে কথা বলার চেষ্টা করে এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে চায়। এটা এখন তার এক ধরনের শখে পরিণত হয়েছে। প্রত্যেকের জীবনের দুঃখের ঘটনা শুনে সে তার মনে অনেক অনুপ্রেরণা পায়, আর তার এখানে বন্দি প্রত্যেকটি কয়েদির উপর অনেক বেশি দয়া হয়। যদি তার ক্ষমতা থাকত তাহলে সে প্রত্যেককে মুক্ত করে দিত। এরপর ম্যারি তখন অ্যামিকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছ? তার কোনো বই তুমি পড়েছ? অ্যামি তখন বলে না। এরপর সে তাকে উইলিয়াম শেক্সপিয়ারের একটি বই দেয়, যাতে করে বই পড়ে সে কিছুটা সময় কাটাতে পারে। কিন্তু অ্যামি তার কাছ থেকে বইটি নিতে পারে না, কারণ ইআই বক্সের রুলস অনুযায়ী সেখানে কোনো বই অ্যালাউ ছিল না। আর এই পুরো বক্সটির চারিপাশে সিসি ক্যামেরা লাগানো ছিল। এজন্য সেখানে যা কিছু করা হতো সেই সবকিছু আইন শৃঙ্খলার লোকেরা দেখতে পেত। তাই অ্যামি যদি নিয়ম ভঙ্গ করে ব্যারের কাছ থেকে বইটি নিয়ে নেয়, তবে এজন্য তার শাস্তি আরও দ্বিগুণ হতে পারে। আর মূলত দ্বীপের মধ্যে সে যে বলটি কুড়িয়ে পেয়েছিল, সেই বলটি দিয়ে খেলা করে টাইম পাস করার কারণেই মূলত তাকে জঙ্গলে আনা হয়েছে। এসব কিছু চিন্তা করে অ্যামি ব্যারিকে বইটি ফিরিয়ে দেয়। ব্যারি তখন অ্যামিকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও ও জুলিয়েট গল্পের কিছু অংশ পড়ে শোনায়। অ্যামি খুবই মনোযোগ দিয়ে গল্পটি শুনছিল। এতে তার মন অনেকটাই ভালো হয়ে যায়। অ্যামি মনে মনে ভাবতে থাকে যে যদি তার কখনো এখান থেকে বের হওয়ার সুযোগ হয়, তবে সে অবশ্যই বইটি পড়ে দেখবে। এমনভাবে কিছুক্ষণ কথা বলে ব্যারি সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে অ্যামিকে কিছু খাবার এবং পানি দিয়ে যায়, আর তাকে কথা দিয়ে যায় যে সে আবারও কিছুদিন পর অ্যামির সাথে দেখা করার জন্য আসবে। এদিকে ব্যারি চলে যাওয়ার পর অ্যামির কিছুটা অদ্ভুত অনুভূতি হতে থাকে, কারণ প্রায় অনেকদিন পর সে কোনো মানুষের সাথে এত সময় ধরে কথা বলতে পেরেছে। তাই তার মনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল। কিছুক্ষণ পর অ্যামি তখন ব্যারির দেয়া খাবারের প্যাকেট থেকে খাবার খেতে থাকে। তবে হঠাৎ করে সে দেখতে পায় যে সেখানে খুব ছোট্ট একটি বই রাখা আছে। বইটি প্যাকেটের মধ্যে এমনভাবে লুকোনো ছিল যে কেউ বাহির থেকে সেটি বুঝতেই পারবে না। অ্যামি তখন সিসি ক্যামেরার পেছনে লুকিয়ে এমনভাবে বইটি খোলে যেন ক্যামেরা সেটা কোনোভাবেই ক্যাপচার করতে না পারে। সে দেখতে পায় এটি শেক্সপিয়ারের লেখা সেই রোমিও জুলিয়েটের বইটি, যার ব্যাপারে ম্যারি কিছুক্ষণ আগে অ্যামিকে বলছিল। এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যায়। সে তখন খুব সাবধানে সেই বইটি ক্যামেরার ক্যাপচার থেকে লুকিয়ে রাখে, আর মাঝে মাঝে সে সুযোগ পেলে শুয়ে শুয়ে বইটি লুকিয়ে লুকিয়ে পড়তে থাকে। তো ম্যারি তাকে যে পানি দিয়ে গিয়েছিল, অ্যামি একদিন সেই পানি দিয়ে নিজের শরীর পরিষ্কার করছিল। এমন একটি নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে অনেকদিন যাবৎ বন্দী থাকার ফলে তার পুরো শরীরে অনেকটা ক্ষতর মতো হয়ে গিয়েছে। অ্যামি খুব সাবধানে সেই ক্ষত জায়গাগুলো পরিষ্কার করছিল, যেন সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার কোনো ভয় না থাকে। এরপর সে অবশিষ্ট পানি এআই বক্সের বাহিরে হাত বের করে পাত্র থেকে ফেলে দেয়, কারণ পানিটি নোংরা হয়ে গিয়েছিল। আর যেহেতু একটি কাপড়ের সাহায্যে সে তার ক্ষতস্থান পরিষ্কার করছিল এবং সেই পাত্র থেকেই পানি ইউজ করছিল, এজন্য পানিটি আর ব্যবহারের উপযুক্ত ছিল না। কিন্তু পানি অপচয়ের বিষয়টিও এআই বক্সের নিয়মের অন্তর্ভুক্ত ছিল। এখানকার নিয়ম অনুযায়ী কোনো ধরনের খাবার বা পানি অল্প পরিমাণের হলেও সেটা অপচয় করা যাবে না। তবে আমি না বুঝে এই কাজটি করে ফেলেছিল, যার ফলে সিসি ক্যামেরায় এই পুরো ব্যাপারটি রেকর্ড হয়ে যায় এবং বক্সের কন্ট্রোলে থাকা কর্তৃপক্ষ বিষয়টি দেখে ফেলে। এবার তার এই ভুলের জন্য তাকে শাস্তি হিসেবে আবারও তাকে সমুদ্রের কিনারায় ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেখতে দেখতে সেখানে একটি ড্রোন চলে আসছে। এবার ড্রোনটি তখন অ্যামির বক্সটিকে আবারও সেই সমুদ্রের কিনারায় নিয়ে যায়। তবে এবার তাকে অনেক নির্জন একটি জায়গাতে ফেলে দেওয়া হয়, যেখানে মূলত মানুষের আসা যাওয়া খুবই কম ছিল। অন্যদিকে আমরা ব্যারিকে দেখতে পাই। ব্যারি তার কথা মতো আজকে অ্যামিকে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছিল, কিন্তু অনেকগুলো বক্স চেক করার পরেও কোনো বক্সে এসে অ্যামিকে দেখতে পায় না। আর এভাবেই অ্যামিকে খুঁজতে খুঁজতে সে সমুদ্রের কিনারায় চলে আসছে, কারণ সে জানত যে এখানেও কয়েদিদেরকে রাখা হয়েছে। ব্যারি তখন প্রত্যেকটি বক্স খুঁজে খুঁজে অ্যামিকে আবারও খুঁজে বের করে ফেলে, কারণ সে অ্যামিকে কথা দিয়েছিল যে সে তার কাছে আবারও ফিরে আসবে। এদিকে এটা দেখে অ্যামির মনে অনেকটাই স্বস্তি অনুভব হচ্ছিল, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে তার সাথে কথা বলার মতো শক্তি অ্যামির একেবারেই ছিল না। ম্যারি তখন অ্যামিকে প্রশ্ন করে। সে বলে, আসলে তুমি কি এমন করেছিলে যে তোমাকে আবারও জঙ্গল থেকে সরিয়ে নির্জন দ্বীপে নিয়ে আসা হয়েছে? অ্যামি তখন তাকে সবকিছু খুলে বলে।
সে বলে আমি আসলে শরীরের ক্ষত পরিষ্কার করে কিছুটা পানি বাহিরে ফেলেছিলাম, তাই মূলত আমাকে আবারও এখানে এনে রাখা হয়েছে, কারণ এতে করে আমাদের এআই বক্সের নিয়ম ভঙ্গ হয়েছে। এসব কথা শুনে ম্যারির ভীষণ কষ্ট হয়। সে ভাবতে থাকে যে এআই বক্সের ভেতরে বন্দি থাকা আসামিরা আসলে কতটা অসহায়। একে তো তাদের কোনো রকম খাবারই দেয়া হয় না, তার উপর আবার কোনোভাবেই খাবার এবং পানি ম্যানেজ করার পর সেটি তারা নিজের মতো করে কাজেও লাগাতে পারে না। অ্যাবে তখন তাকে অনেক ক্লান্ত কণ্ঠে প্রশ্ন করে। সে তাকে বলে, আচ্ছা তুমি কেন আমাকে এখানে খুঁজতে এসেছ? আসলে তোমার কাজটা কি? ম্যারি তখন তাকে বলে, আসলে এখানে বন্দি কয়েদিদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। তোমার মতো এমন হাজার হাজার মানুষ এখানে বন্দি রয়েছে, এমনকি এখানে এমনও অনেক মানুষ রয়েছে যারা আসলে কোনো অপরাধই করেনি, কিন্তু তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে শাস্তি হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে। তোমার মতো কত কয়েদি প্রতিনিয়ত এই বক্সের মধ্যে না খেতে পেয়ে মৃত্যুবরণ করে, আমার তাদের জন্য অনেক কষ্ট হয়। এজন্য আমি ঘুরে ঘুরে কয়েদিদের কাছে যাই এবং তাদের গল্পগুলো শুনি, সেই সাথে নিজের স্বার্থমতো কিছুটা খাবার তাদেরকে দেই। আমার পক্ষে তো আসলে সবাইকে খাবার দেওয়া সম্ভব হয় না, তাই আমি যখন যাকে পারি তাকে খাবার দিয়ে সাহায্য করি। ম্যারির এসব কথা শুনে অ্যাবির অনেক ভালো লাগে। তার কাছে মনে হয় যে পৃথিবীতে এখনও ভালো মানুষেরা আছে। অ্যাবি তখন ম্যারিকে বলে, তুমি জানো আমার তোমার মতো একটি ছোট বোন ছিল, কিন্তু সে অনেক আগেই মারা গিয়েছে। এজন্য তোমাকে দেখলে আমার কেন যেন তার কথা মনে পড়ছে। একথা শুনে অ্যামের জন্য ম্যারির আরও বেশি খারাপ লাগছিল। তো কিছুক্ষণ পর ম্যারি অন্যদিনের মতো অ্যামিকে কিছু খাবার এবং পানি দিয়ে সেখান থেকে চলে যায় এবং অ্যামি আবারও একা হয়ে যায়। এখন তার কাছে শুধুমাত্র দুটো জিনিস রয়েছে, সেই রাবারের ছোট বল এবং ব্যারের দেয়া ছোট একটি বই। অ্যামি মাঝে মাঝে বলটি দেখে সময় কাটায়, আবার মাঝে মাঝে ব্যারের দেয়া বইটি লুকিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করে। সে প্রতিবারই এমনভাবে বইটিকে পড়ে যাতে ক্যামেরায় বইটি কোনোভাবে ক্যাপচার না হয়ে যায়। এরপর এভাবেই আরও বেশ কিছুদিন সময় কেটে যায়। কিছুদিন পর আবারও সেখানে একটি ড্রোন এসে তার বক্সটিকে জঙ্গলে রেখে আসে। অ্যামি এটি বুঝতে পারে যে জঙ্গলে নিয়ে আসা মানে শাস্তি হয়তো কিছুটা কমানো, কারণ এখানে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে। আর সে নির্জন দ্বীপে সহজে কোনো মানুষ ঘুরতে আসে না, হয়তো এভাবে কয়েদিদের শাস্তি কিছুটা কমানো হয়। আর কোনো ভুল করলে তাদেরকে আবারও সেই নির্জন দ্বীপে রেখে আসা হয়। এবার এই জঙ্গলে আসার পর অ্যামির আরও বেশ কিছুদিন সময় কেটে যায়, তবে এখনও তার সাথে কেউ দেখা করার জন্য আসে না, এমনকি তার আশেপাশেও কোনো মানুষকে সে দেখতে পায় না। কিছুদিন আগে ম্যারি তাকে যে সমস্ত খাবার এবং পানি দিয়েছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর এখন আস্তে আস্তে তার ক্ষুধা বেড়েই চলেছে। প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায় সে দিন দিন দুর্বল হয়ে পড়তে থাকে। তবে একদিন হঠাৎ করে সে দেখতে পায় যে তার বক্সের কাছে একটি লোক এসেছে। লোকটি কিছুটা বয়স্ক ছিল। সে একটি আপেল খেতে খেতে অ্যামের কাছে যায়। লোকটিকে দেখে অ্যামি বক্সের জানালার কাছে আসে, আর এখানে লোকটির আপেল খাওয়া দেখে অ্যামি যেন ক্ষুধা আরও বেড়ে গিয়েছিল। সে তখন লোকটির কাছে অনেক করুণ কণ্ঠে আপেলটি চায় এবং বলে যে সে অনেকদিন যাবৎ না খেয়ে আছে, কিন্তু লোকটির মনে এতে কোনো মায়া হয় না। সে অ্যামিকে আপেলটি না দিয়ে উল্টো তাকে বলে, নিশ্চয়ই তুমি এমন কোনো জঘন্য অপরাধ করেছ যেটার জন্য তোমাকে এখানে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে আমি আমার খাবার তোমাকে কেন দেব? তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমাদের মতো কয়েদিদের সাথে এমনটাই করা উচিত। এখন নিজে পাপের শাস্তি ভোগ করতে থাকো। কিন্তু অ্যামের এখানে এত বেশি খিদে পেয়েছিল যে সে তারপরও বারবার লোকটির কাছে আপেলটি চাইছিল। লোকটি তখন তাকে বলে, আমি তোমাকে আপেলটি দিতে পারি, কিন্তু একটি কন্ডিশন আছে। তুমি যদি আমার কন্ডিশনে রাজি হয়ে যাও তাহলেই আমি তোমাকে খেতে দেব। লোকটির কথা শুনে আমি কন্ডিশনটি না শুনে রাজি হয়ে যায়। সে বলে যে সে যে কোনো কন্ডিশনে রাজি আছে। লোকটি তখন তাকে বলে, আপেলটি পেতে হলে আমাকে খুশি করতে হবে। তুমি যদি আমাকে খুশি করতে পারো তবেই আমি তোমাকে আপেলটি দেব। একথা বলে সে অনেক নোংরা দৃষ্টিতে অ্যামের দিকে তাকিয়ে থাকে। এদিকে সিসি ক্যামেরায় সবকিছুই রেকর্ড হচ্ছিল। আর এখানে কোনো উপায় না পেয়ে ক্ষুধার্ত অ্যামি লোকটির এরকম একটি নোংরা শর্ত মেনে নিতে রাজি হয়ে যায়। সে জানালা দিয়ে তার বডিটি যতটা সম্ভব লোকটির কাছে এগিয়ে দিতে থাকে। এরপর লোকটি যখনই তাকে টাচ করতে যাবে ঠিক তখনই উপর থেকে একটি ড্রোন এসে লোকটির দিকে অনেকগুলো গুলি ছুটতে থাকে। মুহূর্তের মধ্যেই সেখানে লোকটির বডি পড়ে থাকে। তার পুরো বডি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সে সেখানেই মারা যায়। অ্যামি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এআই বক্সের জানালা দিয়ে একটি গুলি অ্যামের পায়ে এসে লেগে যায়। প্রচণ্ড ব্যথা সে কাতরাতে শুরু করে। এখানে তার অনেক বেশি ব্লিডিং হচ্ছিল, কিন্তু তখন সে সেটার দিকে খুব একটা লক্ষ্য করছিল না। সে খাবারের জন্য এতটাই ব্যাকুল ছিল যে তার অন্য কোনো দিকেই কোনো হুঁশ ছিল না। কিছুক্ষণ পর ড্রোনটি সেখান থেকে চলে গেলে অ্যামি বক্সের জানালা দিয়ে হাত বাড়িয়ে মাটিতে হাতড়াতে শুরু করে।
খুঁজে খুঁজে সে তার হাতে সেই আপেলটি পেয়ে যায়, যেটি সে লোকটির হাতে ছিল। এতে আমি অনেকটাই স্বস্তি পাই এবং আর এক মুহূর্তেও দেরি না করে সে আপেলটি খেতে শুরু করে। তবে আপেলটি দু একবার কামড় দেওয়ার পরেই তার মুখের মধ্যে কেমন যেন অদ্ভুত একটি অনুভূতি হয়। সে তখন আপেলটির দিকে তাকিয়ে দেখে যে আসলে এটা পুরোটাই নষ্ট ছিল, এমনকি এর ভেতরে ছোট ছোট পোকায় ভর্তি। এটা দেখে সে সঙ্গে সঙ্গে আপেলটি ফেলে দেয়, এমনকি তার শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে। এরপর সে অনেক বেশি ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। একেই তো অনেক দিন ধরে না খেয়ে ক্ষুধায় সে একদম দুর্বল হয়ে পড়েছে, তার উপর এখন তার পায়ে গুলি লেগেছে। আমি তখন প্রচণ্ড ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে রেড লাইন সাইন দিয়ে প্রচণ্ড জোরে সাইরেন বেজে ওঠে, আর সাইরেনের আওয়াজে আমি ঘুম ভেঙে যায়। বক্সের ভেতরে থাকা স্ক্রিনটি আবারও ওপেন হয়। ঠিক প্রথম দিনের মতোই স্ক্রিনে একজন মহিলাকে দেখা যায়। মহিলাটি আমিকে উদ্দেশ্য করে বলে, তুমি খাবারের জন্য ওই লোকটির বাজে প্রস্তাবে রাজি হয়েছ। এটাও আমাদের এআই বক্সের নিয়মের একেবারেই বাইরে, আর এই নিয়ম ভঙ্গ করার জন্য তুমি এখন শাস্তি পেতে হবে। শাস্তি হিসেবে পরবর্তী 7 দিন তুমি কোনোভাবেই ঘুমোতে পারবে না, আর এরপর তুমি যদি আর কোনো রুলস ভঙ্গ করো তাহলে তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। শাস্তি হিসেবে তোমায় মৃত্যুবরণ করতে হবে। কথাগুলো শেষ হতে স্ক্রিনটি আবারও অফ হয়ে যায়। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার এখন শুধুমাত্র এসব শাস্তি মেনে নেওয়া ছাড়া কিছুই করার ছিল না। তার দুচোখ ভরা ছিল প্রচণ্ড ক্লান্তি আর ঘুম, কিন্তু এই অবস্থায় তার কিছুতেই ঘুমোনো যাবে না। সে অনেক কষ্ট করে নিজের চোখ কোনোমতে খুলে রাখছিল, কিন্তু ভোরের দিকে তার প্রচণ্ড ঘুম চলে আসছে। তার চোখটা কিছুটা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সেখানে জোরে জোরে সাইরেন বেজে ওঠে। সাইরেনের আওয়াজ এতটাই তীব্র ছিল যে আমি আর কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। তার খুবই অস্বস্তি বোধ হচ্ছিল। এই জোরালো আওয়াজ সহ্য করতে না পেরে সে কানে হাত দিয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু এবার কিছুতেই এই সাইরেন বন্ধ হচ্ছিল না। মূলত তার চোখ লেগে আসার কারণে এটাই ছিল তার শাস্তি। এরপর একটানা প্রায় কয়েক ঘন্টা যাবৎ সাইরেনটি বাজার পর একা একাই স্টপ হয়ে যায়। তবে ততক্ষণে আমির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এসব কিছু সহ্য করতে করতে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ে। সার্ভাইভ করার মতো তার আর একটুও শক্তি ছিল না, কিন্তু কোনোভাবেই তার ঘুমোলে চলবে না, কারণ ঘুমোলেই তাকে মরতে হবে। তো সে যেন এখানে ঘুমিয়ে পড়তে না পারে, এজন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বক্সের দেয়ালের সাথে মাথায় আঘাত করতে থাকে। এতে করে এক পর্যায়ে তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে, কিন্তু তারপরও সে এমনটা করেই যাচ্ছিল। তো অনেকক্ষণ যাবৎ এক নাগাড়ে মাথায় আঘাত করতে করতে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। সে পুরোপুরি পাগলের মতো আচরণ করতে শুরু করে। তার সামনে সে একটি মেয়েকে সোফায় বসে থাকতে দেখে, যা ছিল সম্পূর্ণই তার কল্পনা। সে মূলত নিজেকেই দেখতে পাচ্ছিল। কল্পনায় সে ঠিক আগের মতোই জাঁকজমকপূর্ণ দামি পোশাক পরা ছিল। এমনভাবে কল্পনায় নিজের সাথে সে নিজে অনেক কথা বলতে থাকে। এভাবেই দেখতে দেখতে 7 দিন সময় পার হয়ে যায়। অবশেষে তার এই ভয়ানক শাস্তির সময় শেষ হয়েছে। যখন সে বুঝতে পারে যে 7 দিন হয়ে গিয়েছে, তখন আর এক মুহূর্তও দেরি না করে আমি সেখানে ঘুমিয়ে পড়ে। আর এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সে বেশ কয়েকদিন কাটিয়ে দেয়। এরপর হঠাৎ করে একদিন বাহিরের প্রচণ্ড আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে দৌড়ে জানালার কাছে গিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় যে আকাশে নানান রঙের ফায়ার স্পার্কেল জ্বলছে। পুরো আকাশ আলোয় ভরে গিয়েছে। সে শুনতে পায় চারিদিকে মানুষ হই হুল্লোড় করছে। এসব দেখে সে বুঝতে পারে যে নিউ ইয়ার শুরু হয়ে গিয়েছে। এ সময় এআই বক্সের স্ক্রিনে তাকে জানিয়ে দেয় যে আজকে হলো নতুন বছরের প্রথম দিন। আমি আকাশের ফায়ার স্পার্কগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজেকে নিজে একবার নিউ ইয়ার উইশ করে। এই নিউ ইয়ারটি ছিল তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটি সময়। জীবনে হয়তো প্রথমবারের মতো নিউ ইয়ারে তার মুখে হাসি নেই। প্রতি বছর সেই দিনটি তার আপন মানুষগুলোর সাথে অনেক মজা করে কাটাত। শুধুমাত্র তার সঙ্গী হয়ে আছে একাকিত্ব এবং প্রচণ্ড ক্ষুধা। আমি আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে এসব কথাই ভাবছিল। এরপর দেখা যায় যে আরও 2 দিন সময় পার হয়ে যায়। তবে আমির এখন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয়নি। সে একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে। একদিন তার বক্সের জানালার কাছে একজন বৃদ্ধ মহিলা আসছে। মহিলাটি এসে তাকে খুব বিরক্তি নিয়ে বলে, আমিও একসময় এখানে বন্দী ছিলাম। 15 বছরের জন্য আমাকে এখানে আটকে রাখা হয়েছিল। আমি জানি এই জীবনটি কতটা কষ্ট। এখানে সার্ভাইভ করা মোটেও সহজ কথা নয়। এখানে দিনের পর দিন কাটানোর চাইতে মরে যাওয়াটাই অনেক সহজ। তাই আমি তোমাকে পরামর্শ দিতে চাই, তুমি নিজেকে শেষ করে ফেলো, তবে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে। একথা বলে সে অ্যামের দিকে একটি ব্লেড ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যামিও সেই মহিলার কথাগুলো ভাবতে থাকে। আর মহিলাটি সেখান থেকে চলে যাওয়ার পর এরপর অ্যামি তার নিজের হাতে ব্লেডটি উঠিয়ে নেয়। অনেকক্ষণ ধরে সে ব্লেডের দিকে তাকিয়েও থাকে। আর এক পর্যায়ে সে ব্লেডটি দিয়ে নিজের হাতে শিরা কেটে ফেলতে চায়,
কিন্তু অনেক চেষ্টার পরও সে এই কাজটি করতে পারে না। ঠিক এ সময় আবারও তার কাছে সে ব্যারি নামক মেয়েটি আসে। অনেকদিন পর আবারও অ্যামি ব্যারিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অ্যামি বিশ্বাসই করতে পারে না যে এটা সত্যিই ম্যারি। সে ভাবছিল যে তার হ্যালুসিনেশন হচ্ছে। ম্যারি তার কাছে এসে কথা বলার চেষ্টা করে। অ্যামি তখন তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে আসলে ম্যারি তার সঙ্গে দেখা করতে এসেছে কিনা। এ সময় ম্যারি তার হাতের উপর হাত রেখে তাকে আশ্বাস দেয়। সে তাকে জানায় যে সে সত্যিই এসেছে, এটা তার কোনো হ্যালুসিনেশন নয়। অ্যামি এতে অনেক খুশি হয়ে যায়। তাকে দেখেই ম্যারি বুঝতে পারে যে সে ভীষণ ক্লান্ত, বেঁচে থাকার আশা সে একেবারেই হারিয়ে ফেলেছে। ম্যারি তখন তার সাথে কথা বলতে শুরু করে। আবারও সে তাকে শেক্সপিয়ারের লেখা কোনো একটি বইয়ের কাহিনী শোনায়, যেটা কিনা ছিল অনেক অনুপ্রেরণামূলক একটি কাহিনী। আর এই কাহিনী শুনে অ্যামি অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়। সে অনেক মনোযোগ দিয়ে ম্যারির কথাগুলো শুনতে থাকে। অনেকদিন পর তার মনে অদ্ভুত এক শান্তি অনুভব হয়। সে আবারও বেঁচে থাকার জন্য কিছুটা আশা খুঁজে পায়। এভাবে কিছুক্ষণ কথা বলার পর ব্যারি অ্যামিকে সবসময়ের মতোই কিছু খাবার এবং পানি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবারও অনেকগুলো দিন পার হয়ে যায়। যতদিন যাচ্ছিল অ্যামি লক্ষ্য করছিল যে তার পেট ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। সেদিন যে বয়স্ক লোকটি আপেল খেতে খেতে তার কাছে এসেছিল, সেই লোকটির জন্যই মূলত আজকে তার এই অবস্থা হয়েছে। অ্যামির চোখের সামনে সেদিনের ঘটনাগুলো ভেসে উঠতে থাকে। আর এই পুরো ঘটনায় অ্যামি অনেক ভেঙে পড়েছিল। সে বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। তবে তার ভেতরে থাকা সন্তানের জন্য তার অনেক মায়া হচ্ছিল। তার ভয় হচ্ছিল যে এই ব্যাপারটি যদি এআই বক্সের অথরিটি জেনে যায়, তবে তারা তার বাচ্চাটির সঙ্গে কি করতে পারে। তার কে বাচ্চাটিকে মেরে ফেলবে, নাকি তার মতোই বাচ্চাটিকেও এই ভয়ঙ্কর বক্সের জটিল সব শাস্তি এবং ক্ষুধার সাথে লড়াই করতে হবে। এসব ভাবতে ভাবতেই আমি যেন একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। এভাবেই প্রচণ্ড হতাশায় তার দিনগুলো কাটতে থাকে। সে এত বেশি বিধ্বস্ত হয়ে পড়ে যে তার পক্ষে আর কোনো কিছু ভাবা সম্ভব হচ্ছে না। এরপর সে সবকিছু তার ভাগ্যের উপর ছেড়ে দেয়। এভাবেই একদিন সে প্রচণ্ড হতাশ হয়ে বক্সের একটি দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসেছিল। আর এমন সময় তার সঙ্গে দেখা করার জন্য ম্যারি আসে। ম্যারি সে দেখতে পায় যে আমি প্রেগনেন্ট। তাকে এই অবস্থায় বন্দি থাকতে দেখে ম্যারির ভীষণ কষ্ট হয়। তখন তার মাথায় একটি ভয়ঙ্কর আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় যে যেকোনো উপায়ে সে আমিকে এখান থেকে বের করবে। অ্যামিও তাকে অনেকবার অনুরোধ করছিল যাতে করে ম্যারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করে। সে এখানে ম্যারিকে বলে, হয় তুমি আমাকে এখান থেকে যে করেই হোক বের করে নিয়ে যাও, আর না হলে আমার বাচ্চার খেয়াল রাখার জন্য কোনো একটি ব্যবস্থা করো। আমার বাচ্চাটি হওয়ার পর তুমি কি তার দায়িত্ব নিতে পারবে? কিন্তু তখন ব্যারি এই ব্যাপারে কিছুই বলে না। এরপর সেদিন গভীর রাতে সে আবারও অ্যাবির কাছে আসে, তাকে এই কারাগার থেকে মুক্ত করার জন্য। এখানে এসেই ম্যারি প্রথমে এআই বক্সের লক খোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হয় না। এরপর সে ভাবে যে বক্সটিকে সে ভেঙে ফেলবে। তো ব্যারি যখনই বক্সটিকে ভাঙার চেষ্টা করে, তখনই ভেতর থেকে অনেক জোরে জোরে সাইরেন বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গেই রেড লাইট জ্বলতে শুরু করে। পরিস্থিতি খুব একটা ভালো নয় বুঝতে পেরে অ্যামি তখন ম্যারিকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে বলে। ম্যারিও তার কথা মতো সেখানে আর এক মুহূর্তও দেরি করে না। সে সেখান থেকে চলে যায়। আর তার সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাইরেন এবং রেড লাইট বন্ধ হয়ে যায়। অ্যামি তখন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে এই কাজের জন্য আরও ভয়ঙ্কর শাস্তি কি তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সৌভাগ্যবশত এই কাজের জন্য তাকে কোনো শাস্তি দেয়া হয় না। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ সময় কেটে যায়। কিন্তু এই মাঝে ম্যারি একদিনও অ্যামির সাথে আর দেখা করতে আসে না। অ্যামি প্রতিনিয়ত ম্যারির জন্য অপেক্ষা করত এবং ভাবত যে ম্যারি অবশ্যই আসবে। কিন্তু এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। এরপর একদিন হঠাৎ করে অ্যামির বক্সের কাছে আবার একজন লোক এসে উপস্থিত হয়। লোকটি মূলত কিছুটা সাইকো টাইপের ছিল। অ্যামি তাকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। তাই মনে পড়ে যায় অনেক মাস আগের কাহিনী, যখন বয়স্ক লোকটি আপেল খেতে খেতে তার কাছে এসেছিল। সে ঘাবড়ে গিয়ে ভাবতে থাকে যদি আবারও তার সঙ্গে এরকম কিছুই হয় তাহলে তার কি হবে। লোকটি এসে এখানে অ্যামিকে তার কাছে ডাকে। অ্যামি খুবই ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে বক্সটি জানালার কাছে যায়। লোকটি তখন তাকে খুব সুন্দরভাবে হাসি মুখে প্রশ্ন করে, তুমি কি চাও? এখান থেকে বের হতে চাও? তুমি কি চাও আমি তোমাকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্ত করে দেই? আমার কাছে মুক্তির সব থেকে সহজ উপায় আছে। কথাগুলো শুনে আমি একদম চুপ করে থাকি। সে কিছুতেই বুঝে উঠতে পারে না লোকটি আসলে কি চাইছে, কিন্তু মনে মনে সে কিছুটা আশার আলো দেখতে পায়। ঠিক তখনই লোকটি তার হাত দিয়ে ইশারা করে অ্যামিকে তার বক্সের মতো একটি এআই বক্স দেখায়। বক্সটি সেখানে দাও দাও করে আগুনে জ্বলছিল। অ্যামি এতে বুঝতে পারে যে লোকটি আসলে বক্সটিকে জ্বালিয়ে দিয়েছে।
যেন সেখানে থাকা আসামি খুব অল্প সময়ের মধ্যে মারা যেতে পারে। মুক্তি বলতেই লোকটি মূলত মারা যাওয়াকে বুঝিয়েছে। এরপর আমি লোকটির দিকে তাকিয়ে দেখতে পাই যে তার হাতে একটি লাইটার রয়েছে। এটা দেখে আমি অনেক ঘাবড়ে যাই। সে লোকটিকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিল। লোকটি তখন আমি কথা শুনে অনেক সময় যাবৎ হাসে এবং কিছুক্ষণ পর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আরও কিছুদিন তার এভাবেই কেটে যায়। সময় বাড়তে থাকে। একদিন তার পেটে প্রচণ্ড পেন হতে শুরু করে। যন্ত্রণায় সে কাতরাতে থাকে। এখানে তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে তাকে সাহায্য করার মতো এখানে তার পাশে কেউ ছিল না। আমি তখন অনেক যন্ত্রণা সহ্য করে নিজের সঙ্গে অনেক যুদ্ধের পর অবশেষে সে একটি বাচ্চার জন্ম দেয়। নিজের বাচ্চাকে কোলে নিয়ে এসে কিছুক্ষণের জন্য সমস্ত যন্ত্রণা ভুলে যায়। অন্য সব সাধারণ মায়েদের মতো সেও নিজের বাচ্চাকে খুব যত্ন এবং ভালোবাসায় বুকে জড়িয়ে নেয়। কিন্তু তার এই খুশি খুব বেশি সময়ের জন্য ছিল না। ইয়াই বক্সের সেন্সর বুঝে ফেলে যে এর ভেতরে আমি ছাড়াও আরও কেউ রয়েছে। ঠিক তখনই সেখানে আবারও স্ক্রিনটি ওপেন হয়ে যায় এবং স্ক্রিনের ভেতর থেকে সেই মহিলাটি তাকে ওয়ার্নিং দেয়। অথরিটি যখন দেখতে পায় যে তার কোলে একটি বাচ্চা রয়েছে, তখন তারা সেই বক্সের ভেতরে এক প্রকার ধোঁয়া তৈরি করে ফেলে। এই ধোঁয়ায় আমি একদম সেন্সলেস হয়ে যাই। কিন্তু তখনও সে তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছিল। এরপর যখন আমি জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। সে বুঝে ফেলে যে সেন্সলেস অবস্থায় তাকে অনেক আঘাত করা হয়েছে। কিন্তু সেদিকে কোনো খেয়াল না রেখে সে তার বাচ্চাকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও সে তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না। আসলে অথরিটি তার বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে। এজন্য আমি ভীষণ কষ্ট পাই। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। নিজের বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য সে পাগলের মতো আর্তনাদ করতে থাকে। কিন্তু এত কিছুর পরও কোনো লাভ হয় না। এদিকে বক্সের রুলস ব্রেক করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাকে শাস্তি হিসেবে আবারও সমুদ্রের কিনারায় রেখে আসা হয়। আর এবার তাকে সমুদ্রের কিনারার আরও অনেক কাছাকাছি জায়গাতে রাখা হয়েছিল। তো এভাবেই একদিন সেখানেই প্রচুর ঝড় বৃষ্টি হয়। বৃষ্টির পানির সাথে সাথে সমুদ্রের উত্তাল ঢেউয়ের পানি এসে তার বক্সের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর এভাবেই বক্সের মধ্যে পানির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে। এরপর দেখতে দেখতেই বক্সের ভেতরে এত পরিমাণ পানি ঢুকে যায় যে সেখানে আমি নিঃশ্বাস নেওয়াটা অনেক কষ্টকর হয়ে পড়ে। সে প্রায় পানির ভেতরে ডুবেই যাচ্ছিল। তার কাছে পানিগুলো ঢোকা বন্ধ করার মতো কোনো উপায় ছিল না। এভাবে আস্তে আস্তে পানি বেড়ে গিয়ে একসময় সেখানকার সেন্সর পর্যন্ত পৌঁছে যায় এবং সেই সেন্সরটি নষ্ট হয়ে যায়। সেখানকার অথরিটি বুঝতে পারে যে আমির বক্সের সেন্সরটি নষ্ট হয়ে গিয়েছে। সেখান থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তারা তখন মনে করে যে আমি নিজেই হয়তো কোনোভাবে সেন্সরটিকে নষ্ট করে দিয়েছে। এতে তারা এইবার অ্যাবের উপর আরও অনেক রেগে যায়। এরপর এতবার রুলস ভঙ্গ করার জন্য এই পর্যায়ে সেই দেশের গভর্নমেন্ট অর্ডার করে তারা ইয়াই বক্সকে খুঁজে বের করে তাকে মেরে ফেলার জন্য। এই অর্ডার অনুযায়ী একটি ড্রোন এসে পুরো দ্বীপ জুড়ে আমের বক্সটিকে খুঁজছিল। আর অবশেষে তারা সেই বক্সটি পেয়েও যায়। তখন অর্ডার অনুযায়ী ড্রোনটি বক্সটিকে তুলে নিয়ে নির্দিষ্ট একটি জায়গাতে যাচ্ছিল। আর তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে এবং বিদ্যুতের সেই ঝলকানি এসে ড্রোনটির উপরে পড়ে। এতে করে ড্রোনটি সেখানেই একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেখানেই ঝুলে থাকা অ্যামের এআই বক্সটি সরাসরি সমুদ্রে পড়ে যায়। এতে করে তার বক্স কিছুটা ভেঙে যায়। এবার পরের দৃশ্যে দেখা যায় তিনটি ছোট ছোট বাচ্চা সমুদ্রের কিনারেই খেলা করছে। এ সময় হঠাৎ করেই তারা তিনজনই সমুদ্রের দিকে তাকিয়ে থেমে যায়। তারা দেখতে পায় যে সমুদ্রের কিনারায় একটি বক্স ভেসে এসেছে আর তার ঠিক পাশেই একটি মেয়ে পড়ে আছে। দেখা যায় মেয়েটি আর কেউ নয় বরং অ্যামি। কিন্তু বাচ্চারা তার দিকে তাকিয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারা ভেবেছিল যে সে হয়তো মারা গিয়েছে। এবার ধীরে ধীরে খুবই ক্লান্ত শরীরে অ্যামি নিজের চোখটি খোলে এবং অনেক অসহায় দৃষ্টিতে আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকে। প্রায় অনেক সময় যাবত সে বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এতদিন কী ঘটে গিয়েছে। তবে আশেপাশে তাকিয়ে সে দেখতে পায় যে আশেপাশে এখন কোনো এআই বক্স ছিল না, বরং এখানে রয়েছে খুব সুন্দর একটি দ্বীপ যেখানে খুবই মৃত বাতাস বইছিল। আমি যেন এতে তার মাঝে প্রাণ ফিরে পায়। আমি বুঝতে পারি যে এত কষ্টের পর অবশেষে সে মুক্ত হতে পেরেছে। এতে যেন অ্যামের খুশির কোনো সীমা থাকে না। অনেক দুঃখ কষ্ট এবং টর্চার সহ্য করে এক ভয়ঙ্কর যুদ্ধ শেষে আমি এই নরক থেকে বের হয়ে আসতে পেরেছি। এতে করে অ্যামের প্রচণ্ড ক্লান্ত চেহারায় তার মুখে কিছুটা মুচকে হাসি ফুটে ওঠে। অনেক বেশি যন্ত্রণা টর্চার এবং হতাশার মধ্য দিয়ে সে নিজের সাথে নিজে লড়াই করে এখনও টিকে আছে। অনেকগুলো দিন এভাবে কষ্টের সাথে বন্দী থাকার পর অবশেষে আমি আজ মুক্ত স্বাধীন। সে এখন তার আগের জীবনে ফিরে যেতে পারবে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।